আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিওটি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তাকে নিয়ে। একটি শব্দ তার ব্যাপারে প্রশংসা বলতে যা বোঝায় সেটা করব না। আবার তার বদনাম হয়, তিনি ছোট হয়ে যান, এরকম পার্সোনাল কোনো কথা বলব না। তাকে নিয়ে যে সকল মিথ চলছে এবং তিনি বাংলাদেশে আসার পর থেকে যে সকল ঘটনা ঘটেছে দলের ভিতরে, সরকারের ভিতরে, এর বাইরেতে আর নির্বাচনী এলাকা, পুরো কক্সবাজার জেলা, তারপর চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এখন সারা বাংলাদেশে, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, রাজনীতির অঙ্গনে কিংবা অন্য সব জায়গাতে একজন সালাউদ্দিন সাহেবের উত্থান হয়েছে। এই উত্থানটি তার নিজের জন্য কতটা উপকারী, দেশের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু বুঝি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সেটা বলার চেষ্টা করব। প্রথমে তো বলে নেই যে এত দ্রুত উত্থান হয়েছে এবং সকল আলোচনার কেন্দ্রে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, যার হাতে রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতা থাকে, মানে বঙ্গবন্ধু, তারপর ধরুন জিয়াউর রহমান, এরপরে এরশাদ সাহেবের পর যদি ধরুন বেগম জিয়া, শেখ হাসিনা বা এখন তারেক রহমান সাহেব, তারা সুপ্রিম কমান্ডার রাজনীতির। তো এই সুপ্রিম কমান্ডারের বাইরে ৭৩ থেকে আজ অবধি খুব অল্প সময়ের মধ্যে বিকল্প পাওয়ার হাউস, বিকল্প মনোযোগের আকর্ষণ, তারপর বিকল্প যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে সালাউদ্দিন সাহেবকে এখন আমরা যেভাবে দেখছি, এরকম আমি অতীতকালে কখনো দেখিনি। কখনোই এরশাদের জমানাতে একজন সালাউদ্দিন সাহেব ছিলেন না, কখনো বিএনপির জমানাতে একজন সালাউদ্দিন সাহেব ছিলেন না। এমনকি এখন সালাউদ্দিন সাহেবের যে ব্যক্তি, তার যে ব্যক্তিত্ব, তার যে সুনাম সুখ্যাতি, তার যে বদনাম, মানে সব মিলিয়ে যে ইউনিক পার্সোনালিটি হিসেবে সালাউদ্দিন সাহেবের যে অবস্থান, এটা বিগত দিনে যখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন তখন এই ক্ষমতাটা স্বয়ং সাইফুর রহমান সাহেবের ছিল না। এমনকি হাওয়া ভবনের অধিকর্তা জনাব তারেক রহমান সাহেবেরও ছিল না। সেক্ষেত্রে অল অন এ সাডেন সালাউদ্দিন সাহেবকে এইভাবে আমরা দেখছি কেন? এটি কি সালাউদ্দিন সাহেবের ইচ্ছায় হয়েছে? প্রশ্নই আসে না। সালাউদ্দিন সাহেবের যদি ইচ্ছায় তিনি কিছু হতে পারতেন, তাহলে তিনি যখন ভারতে নির্বাসিত ছিলেন তখনই হতে পারতেন। অথবা তিনি যখন উত্তরা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগ জমানাতে পালিয়ে ছিলেন এবং অনেকটা লাদেন স্টাইলে তিনি সংবাদ সম্মেলন করতেন, সেই সময়টাতে তিনি পারতেন। অথবা তিনি যখন এই বাংলাদেশে ইউনূস জমানাতে এসেছিলেন, তখনই তিনি এই কাজগুলো পারতেন। কিন্তু কোনো অবস্থাতেই মির্জা ফখরুল সাহেবের ব্যক্তিত্বকে অতিক্রম করে ইউনূস জমানাতে সালাউদ্দিন সাহেবের উত্থান হয়নি। আবার সালাউদ্দিন সাহেব ক্ষমতায় এসছেন। যদি কেবলমাত্র ক্ষমতায় একজন সালাউদ্দিন সাহেব বানানো যেত, তাহলে তো শহীদুদ্দিন চৌধুরী আনি, তার তো ক্ষমতা কম নয়। তাকে তো প্রধানমন্ত্রী অতিশয় ভালোবাসেন। মীর হেলাল, প্রধানমন্ত্রী যদি তরুণদের মধ্যে কাউকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়ে থাকেন, পছন্দ করেন, ব্ল্যাংক চেক দিয়ে থাকেন, তিনি বিএনপি নেতা মীর নাসির সাহেবের ছেলে মীর হেলাল। তার পছন্দের ১ নম্বর তালিকায় সবচেয়ে ইয়াংদের মধ্যে মীর হেলাল। তারপরে মীর শাহে আলম আছেন। উনি প্রধানমন্ত্রীর স্নেহভাজন, তার প্রতিবেশী, সম্ভবত তার আত্মীয় হতে পারেন এবং এই মুহূর্তে সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এরকম আমি আরও কয়েকজনের নাম, আপনি সৌভাগ্য যাকে বলা হয় কাছাকাছি নিয়ে আসছে খুব দ্রুত, তাদের মধ্যে ধরেন আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান আছেন। কিন্তু সালাউদ্দিন সাহেবকে নিয়ে যেটা হচ্ছে গত ৬ মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
এই ৬ মাসে জনাব সালাউদ্দিন সাহেবকে ঘিরে যা কিছু হচ্ছে, এটার অবস্থা দেখে মনে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল এ দুটো গ্রহ অ্যাবসোলিউটলি উনার ললাটে সেই তাদের যে রক্ততিলক, সেই রক্ততিলক এঁকে দিয়েছে। এবং বৃহস্পতি থেকে যে সকল আভা এই পৃথিবীতে আসে এবং কোনো মানুষকে রাতারাতি মহামানব বানিয়ে ফেলে, কোনো মানুষের মধ্যে এটা অলৌকিকত্ব দিয়ে দেয়, কোনো মানুষের মধ্যে একটা আলাদা ক্ষমতা দিয়ে দেয়। যে মানুষ কখনো কথা বলতে পারে না, বৃহস্পতির টানে সে পৃথিবীর সবচেয়ে সেরা বাগ্মী ব্যক্তিতে পরিণত হয়। যে মানুষ আজীবন কাপুরুষ ছিল, সে হঠাৎ করে জুলিয়াস সিজারের মতো সাহসী এবং শক্তিশালী হয়ে যায়। যে মানুষ নির্বোধ ছিল, কথা বলতো না, চুপচাপ থাকতো, তারা আলবার্ট আইনস্টাইন হয়ে যায়, তারা লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যায়, তারা রাজনীতির প্রফেসর হয়ে যায়, জাস্ট লাইক এখন সালাউদ্দিন সাহেবের মতো। সালাউদ্দিন সাহেব তো আমাদের দেশের নতুন কোনো ব্যক্তিত্ব নয়। এর আগে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বেগম জিয়ার এপিএস ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা সাবজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সবচেয়ে লুক্রেটিভ আকর্ষণীয় যে সাবজেক্ট সেটি হলো ল, আইন। সেখান থেকে তিনি এলএলবি অনার্স করেছেন, এলএলএম করেছেন, সঙ্গত কারণে তার হয়তো অ্যাডভোকেটশিপ আছে। তিনি সেই অ্যাডভোকেটশিপ না নিয়ে তিনি বিসিএস করেছেন, সরকারি কর্মকর্তা হয়েছেন। আবার সেই সরকারি কর্মকর্তা উনি ১৯৮৮ সনে তিনি যে বিসিএস হলো সেখানে চান্স পেয়েছেন। তো ৮৮ থেকে ৮৯ সন পর্যন্ত, ধরেন ৮৯ সন পর্যন্ত ১ বছর তার ট্রেনিং লেগেছে। আর ৯১-তে তিনি বেগম খালেদা জিয়ার এপিএস হয়ে গেছেন। ৯৬-তে বিএনপি যখন ক্ষমতায় এলো তিনি তখন প্রতিমন্ত্রী হয়ে গেছেন। তো তখনও তো আমরা সালাউদ্দিন সাহেবকে চিনতাম, কিন্তু সালাউদ্দিন সাহেবের ওই সময়টাতে পার্লামেন্টের কোনো বক্তব্য, মানে মর্নিং সজদাতে, ধরুন আমি আগামীতে পার্লামেন্টে যাব কি যাব না, কিন্তু আমি যে প্রথম ভাষণটা পার্লামেন্টে দিয়েছি, সেই প্রথম ভাষণেই তো আপনি বুঝতে পারবেন যে এই ছেলেটা কি, কোন অবস্থা আছে। তো সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেবের যে বিগত দিনের ৯১ থেকে একেবারে ২৪ পর্যন্ত সিঙ্গেল একটা বক্তব্য, ভাষা, তার অভিব্যক্তি বা তার একটা লেসন আমাদেরকে দেখান, যার সঙ্গে আপনি বর্তমান সালাউদ্দিন সাহেবের কোনো মিল পাবেন। এই সময় সালাউদ্দিন সাহেব যা কিছু বলছেন সেটা স্যাটায়ার বলেন, সেটা পাণ্ডিত্য বলেন, সেটা সংসদে তার বক্তব্য বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার যুক্তি এবং তর্ক উপস্থাপন বলেন। সংসদের বাইরে রাজপথে তিনি যেভাবে তার নির্বাচনী এলাকায় কথা বলেন, কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর সামনে যেভাবে কথা বলেন, মনে হয় তার ঘাড়ের উপরে জিন ভর করেছে, বৃহস্পতি ভর করেছে, মঙ্গল ভর করেছে, তার হাতে আলাদিনের চেরাগ চলে এসেছে, জাদুর কাঠি চলে এসেছে। তিনি যেখানে স্পর্শ করছেন সেখানে মুহূর্তের মধ্যে একটা আলোকের বিস্ফোরণ ঘটে যাচ্ছে। এটা কেন হয়, কি কারণে হয়, এটারও জ্যোতির্বিজ্ঞানে কতগুলো মানে লক্ষণ রয়েছে। অল অন এ সাডেন, মানে এখন এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে হঠাৎ করে ৬ মাসে এমন একজন ব্যক্তি এলেন আমাদের সামনে, সালাউদ্দিন সাহেব, যেই সালাউদ্দিন সাহেবের কথার সামনে কেউ দাঁড়াতে পারছেন না। অথচ এই সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন আমাদের এই দেশেই ছিলেন, আমরা তার কথা কেউ শুনতে চাইনি। এই সালাউদ্দিন সাহেবের বুদ্ধি, প্রজ্ঞা, তার আইনের ব্যাখ্যা, তার যুক্তি সব কিছু ক্ষুরধার। এটা তো আগেও ছিল, কিন্তু আমরা কখনো শুনিনি। হঠাৎ করে এটা কেন এলো? ইসলামের ইতিহাসে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সব কথা সব ব্যাপারে বলা যায় না। হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি একজন আরব বেদুইন বীর, সাহসী, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু মক্কা মদিনার যে সাধারণ জীবনযাপন, সেই সাধারণ জীবনযাপন তিনি করতেন, ভেড়া চড়াতেন। আর এর মধ্যে আরবে যে কজন বীর ছিলেন, সাহসী মানুষ ছিলেন, তাদের মধ্যে ধরুন আমির হামজা, তাদের মধ্যে উমর ইবনুল খাত্তাব, খালিদ ইবনে ওয়ালিদ, মানে এই মানুষগুলো ভীষণভাবে সমাজে পরিচিত ছিলেন। তো সেক্ষেত্রে উমর ইবনুল খাত্তাব, তার যে ডেস্টিনি, সেই ডেস্টিনিটা কিভাবে নির্ধারিত হয়েছিল তার একটা অলৌকিক কাহিনী বলি। তিনি যখন খুব শৈশবকাল,
ঠিক সেই শৈশবকালে তিনি একটি সেই ব্যবসায়িক অভিযাত্রী দল যারা মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে যেতেন এবং সেই সিরিয়া থেকে আসার পথে তারা সেই জেরুজালেম হয়ে মদিনা হয়ে তারপর আবার মক্কাতে প্রবেশ করতেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বয়সে এভাবে সিরিয়াতে গেলেন। তো সিরিয়াতে যাওয়ার পরে তিনি করলেন কি, সেই বায়তুল মুকাদ্দাসের যে মসজিদ, সেই মসজিদের দেয়ালে হেলান দিয়ে তিনি বসেছিলেন। তার সঙ্গী সাথী হয়তো অন্য কোথাও গেছে, তিনি একা ছিলেন। তো এমন সময় সেখানে ওই জমানাতে খ্রিস্টান যারা পাদ্রী ছিলেন, ইহুদি পাদ্রী ছিলেন, তখন ওখানে আসলে খ্রিস্টানদের প্রভুত্ব। তো সেই খ্রিস্টান পাদ্রী যারা ছিলেন তারা হযরত উমরকে, বালক উমরকে ধরলেন। ধরে বললেন যে, তোমার কপালে রাজতিলক দেখা যাচ্ছে এবং তুমি আগামীতে রাজা হয়ে এই জেরুজালেম অধিকার করবে। কাজেই আমরা তোমাকে ছাড়ব না। এখন এই বাবু, বাচ্চা ছেলে হযরত উমর, সে কান্নাকাটি শুরু করেছে। রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তার আত্মীয়স্বজন আসলো। আসার পর সে বলল যে, এটা কি করে সম্ভব? আমরা যে এলাকাতে থাকি সে এলাকা থেকে কোনো রাজাই নাই। সে এলাকাতে একটা গোত্র আছে, ২-৩ টা গোত্র আছে। সেই গোত্রের সর্দাররা হায় ২-৩ হাজার, তাদের একটা গোত্রের লোকজন আছে। আমরা কি করে এই রোমান সম্রাটের অধীন জেরুজালেম এটা আমরা দখল করব? হাউ ইট ইজ পসিবল? এটা হাস্যকর। পূবের সাথে পশ্চিম ঐক্যতে এটা সম্ভব নয়। যেখানে মানে রোমান ডায়নেস্টি, দ্য হলি রোমান এম্পায়ার, সেই হলি এম্পায়ারের আন্ডারে জেরুজালেম তখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জায়গা খ্রিস্টানদের, ইহুদিদের। তখনও মুসলমান ধর্ম আসেনি। তো সেই জেরুজালেম এবং সবচেয়ে সুরক্ষিত একটি নগরী, সবচেয়ে সুরক্ষিত, ওয়েল প্রোটেক্টেড। রোমের পরেই জেরুজালেম ছিল সুরক্ষিত নগরী। সেই নগরী দখল করবে হযরত উমর, যেখানে মেষ চড়ায়। কিন্তু ওই যে অলি আল্লাহ যারা ছিলেন, খ্রিস্টান অলি আল্লাহ, তারা বলছে যে না, আমাদের গণনা ভুল হতে পারে না। তো এখন কি করা যাবে? আমরা একে ছাড়বো না। তো বলে যে নিয়তি যখন আসে, সে নিয়তি তো ঘটবেই। নিয়তি ঘটবেই, কাজেই আমরা তাকে ছাড়তে পারি শুধু একটা শর্তে। শর্ত হলো যে জেরুজালেম যদি সে রক্ষা করে, তাহলে আমাদেরকে এখন লিখিত দিয়ে যেতে হবে এই আপনাদের সবাইকে। এই ছেলে সিগনেচার করে লিখিত দিয়ে যাবে যে সে যদি জেরুজালেম যেদিন দখল করবে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটাবে না এবং আমরা যারা আছি এখানে আমাদেরকে নিরাপদে এই শহর ছেড়ে যাওয়ার অনুমতি দিতে হবে এবং এই শহরের যে আত্মসমর্পণের দলিল তার কোনো সেনাপতি দিয়ে সে করবে না, তাকে নিজে এসে এই শহরের চাবি গ্রহণ করতে হবে। যদি এতে রাজি হয় আমরা তাকে ছাড়তে পারি। এখন ধরুন আত্মীয়-স্বজন যারা আছে সবাই আরবের গরিব মানুষ, তারা বলছে তাড়াতাড়ি আনো, সব কিছু লিখে দেই। ইতিহাস সাক্ষী এই ঘটনাগুলো যেইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিশোর বয়সে এই কাহিনী বললাম, পরবর্তী জীবনে ঠিক একইভাবে হুবহু ঘটেছিল। যখন খালিদ বিন ওয়ালিদ দখল করা হলো, তখন তারা বলল যে, তোমাদের রাজার নাম কি? বলে যে, উমর। বলে, তোমাদের রাজার সাথে আমাদের একটা চুক্তি আছে। তোমাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না, তার একটা দলিল আছে। তোমার রাজাকে খবর পাঠাও। সেই দলিলে সে বলেছিল যে সে নিজে এসে এই শহরের চাবি নেবে। তাকে খবর পাঠাও। সঙ্গে সঙ্গে মদিনাতে লোক গেল। এই আশ্চর্য ঘটনা যখন বলল, হযরত উমর স্বীকার করলেন যে হ্যাঁ, আমার সাথে এই ঘটনা ঘটেছিল এবং তিনি জেরুজালেমে একজন মাত্র সফর সঙ্গী নিয়ে এলেন এবং জেরুজালেমের কর্তৃত্ব, শহরের চাবি গ্রহণ করলেন। এই হলো নিয়তি, এই হলো বৃহস্পতি। হঠাৎ করে সালাউদ্দিন সাহেবের এই যে উত্থান, তার সব জায়গাতে জয় জয়কার, যেখানে সে হাত দিচ্ছেন সবগুলোতে সোনা ফুলে যাচ্ছে। এর মধ্যে আপনারা কি কোনো নিয়তি দেখতে পাচ্ছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।